আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ঢাকা বোর্ড ২০২২ এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে কোশ্চেনটি রয়েছে এটির আমরা সমাধান করব। এটি হচ্ছে সমাধানের দ্বিতীয় অংশ। অর্থাৎ এখানে আমরা ২১ থেকে ৩০ পর্যন্ত যে প্রশ্নগুলি আছে এগুলা সমাধান করব। আর প্রথম পার্টে আপনারা ১ থেকে ২০ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলার সমাধান পেয়ে যাবেন। আগের ভিডিওটি অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে ২১ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না? তো আমরা কিন্তু জানি যে মূলধন সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি এবং সাধারণ সঞ্চিতি এগুলো আসলে হিসাব বিজ্ঞানে যে আর্থিক বিবরণীর ৫টি অংশ রয়েছে এই ৫টি অংশের কোথাও না কোথাও আসলে দেখানো হয়। কিন্তু গোপন সঞ্চিতি হিসাব বিজ্ঞানের কোনো অংশেই আসলে দেখানো হয় না। তো আমরা এভাবে কিন্তু সহজে মনে রাখতে পারি যে গোপন সঞ্চিতি অর্থাৎ যেহেতু গোপন তার মানে কোথাও আসলে এই বিষয়টা দেখানো হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে গোপন সঞ্চিতি। এরপর ২২ নম্বর প্রশ্নটি রয়েছে সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? এখানে উদ্দীপকের আসলে খুব বেশি প্রয়োজন নাই। আমরা জানি সংস্থাপন ব্যয় হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ আমরা জানি মূলধন জাতীয় ব্যয়টাকে আমরা যখন হিসাব করব, একটি যন্ত্রপাতি যদি ক্রয় করে আনা হয়, ক্রয় মূল্যের সাথে এটার যে সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয় এই সবকিছু যোগ করেই আসলে যন্ত্রপাতিটির ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হয় অথবা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যন্ত্রপাতির যে সংস্থাপন ব্যয় এটাও কিন্তু যন্ত্রপাতির ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো যন্ত্রপাতি যেহেতু একটি মূলধন জাতীয় ব্যয় তাহলে সংস্থাপন একটি মূলধন জাতীয় ব্যয়ের অংশ। এরপর হচ্ছে আমরা যদি আরো যে ৩টা অপশন রয়েছে এগুলা একটু আলোচনা করি। মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে যে ব্যয়গুলার সুবিধা আপনি ১ বছরের মধ্যে নিঃশেষ করে ফেলতে পারবেন। যে সুবিধাগুলো ১ বছরের পরবর্তী সময়ে আপনি আর ভোগ করতে পারবেন না, এগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি বা হিসাব বলে থাকি। আর বিলম্বিত ব্যয় হচ্ছে যেটা অগ্রিম করা হয়েছে ভবিষ্যতে এখান থেকে সুবিধা পাওয়া যাবে, এটাকে বিলম্বিত ব্যয় বলা হয়। আর নিমজ্জিত ব্যয়টা হচ্ছে যে ব্যয়টা আপনি আপনার প্রতিষ্ঠানে অলরেডি সংগঠিত করে ফেলেছেন আর ওটা পুনরুদ্ধার করা সম্ভব নয়, সেগুলোকে আসলে নিমজ্জিত ব্যয় বলা হয়। ওকে, এরপর আসছে ২৩ নম্বর যে প্রশ্ন, ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম ২ বছরের অপচয়ের পরিমাণ। তো ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয় বের করতে হলে আমাকে অবশ্যই যন্ত্রপাতির যে অ্যাকচুয়াল মূল্য আছে সেটা আগে বের করতে হবে। এটা হচ্ছে ২ লক্ষ প্লাস ২০,০০০ সংস্থাপন ব্যয় আমরা জানি যোগ করতে হবে। তাহলে ২,২০,০০০ টাকা। এবার আমরা জানি যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিন্তু অবচয় মূল্য বের করতে হলে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না। অর্থাৎ ২,২০,০০০ টাকা এখানে অবচয় মূল্য। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমাদেরকে অবচয়ের হার দেওয়া নাই, আমরা জানি ক্রমহ্রাসমান পদ্ধতিতে হার বের করার সূত্র হচ্ছে ১০০/n গুণ ২, অর্থাৎ আমরা ২০০কে এই ১০ দিয়ে ভাগ করব। তাহলে হবে ২০%। এই ২০% যদি ২,২০,০০০কে কাটা যায় তাহলে প্রথম বছরে হয় ৪৪,০০০, পরের বছরে আসবে আপনি ২,২০,০০০ মাইনাস যে ৪৪,০০০ ওইটা করার পর যে ব্যালেন্সটা আসবে সেটাকে ২০% করলে ৩৫,২০০ টাকা। এরপর যদি কমিশন প্রাপ্তি ১,০০০ টাকা ডেবিট করা হয় তাহলে এটি কোন ধরনের ভুল? তো কমিশন প্রাপ্তি আপনি কিন্তু জানেন যে এটা হচ্ছে একটা আয়, আয় জাতীয় হিসাবকে আমরা সবসময় ক্রেডিট করি, কিন্তু এখানে ডেবিট করা হয়েছে অর্থাৎ দাখিলা দিতে ভুল হয়েছে। তাহলে এটা হবে বেদাখিলার ভুল। এরপর আমরা যদি আরো যে নীতি রয়েছে এখানে ৩টি অপশনে, একটি হচ্ছে বাদ পড়ার ভুল, অর্থাৎ কোনো এন্ট্রি যদি হিসাবভুক্ত করতে বাদ পড়ে যায় এটাকে আমরা বাদ পড়ার ভুল বলি। এটা খুবই সহজ এবং
লেখার ভুল, যেটা লিখতে যেয়ে আপনি ভুল করেন, অর্থাৎ ১,০০০ টাকার জায়গায় আপনি যদি ১০০ টাকা লেখেন, অথবা ১,০০০ টাকাতে যদি ১০,০০০ টাকা লেখেন, এটা কিন্তু লেখার ভুল। আর নীতিগত ভুলটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেক বেশি আসে। নীতিগত ভুলটা হচ্ছে যখন কোনো নীতির ভুল হবে। যেমন হচ্ছে কোনো স্থায়ী সম্পত্তির হিসাবকে আপনি চলতি সম্পদে লিখে ফেললেন, বা কোনো সম্পদ হিসাবকে আয়তে লিপিবদ্ধ করলেন। এই জাতীয় হিসাবগুলাকে নীতিগত ভুল বলা হয়। যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে ২,০০,০০০ টাকা, এবং যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় হচ্ছে ২০,০০০ টাকা। আমরা কিন্তু জানি যে নীতিগতভাবে যন্ত্রপাতির যে সংস্থাপন ব্যয়, এটা যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে। এখন এইটা যদি আপনি না করে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় আলাদা ডেবিট করেন, অর্থাৎ ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেন, এটা কিন্তু নীতিগত একটা ভুল হয়ে যাবে। এরপর সমাপনী দাখিলা কেন প্রয়োজন? সমাপনী দাখিলা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সমাপনী দাখিলা মূলত নামিক হিসাব জাতীয় যে হিসাবগুলো আছে, সেই হিসাবগুলোকে বছর শেষ হয়ে যাওয়ার পর বন্ধ করে দেওয়ার জন্য, অথবা শূন্য করে দেওয়ার জন্য সমাপনী দাখিলাটা আসলে দেওয়া হয়। তো নামিক হিসাব বলতে আসলে আমরা কি বুঝি? নামিক হিসাবটা হচ্ছে আয় জাতীয় এবং ব্যয় জাতীয় যে হিসাবগুলো আছে, এগুলাকে মূলত নামিক হিসাব বলা হয়ে থাকে। অর্থাৎ আয় ব্যয় বিবরণী, অথবা আমরা যেটাকে বিশদ আয় বিবরণী বলি, এই বিবরণীতে যে হিসাবগুলো যায় সবগুলাই নামিক হিসাব এবং আয় ব্যয় হিসাব। এই হিসাবগুলোকে বন্ধ করার জন্যই মূলত সমাপনী দাখিলা দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয় বন্ধ করার জন্য, আয় বন্ধের জন্য, এবং মূলধন জাতীয় ব্যয় বন্ধের জন্য। কিন্তু আমরা তো জানি যে তাহলে অ্যান্সার হবে ১ আর ২। এবং বহুল ব্যবহৃত যে কার্যপত্র রয়েছে, এটার জন্য কলামের প্রয়োজন হয় ১০টি। এটা অনেক সহজ প্রশ্ন। এরপর বিডি এর পূর্ণরূপ হচ্ছে ব্রড ডাউন। এরপর নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ? অর্থাৎ কোন আপনার স্থায়ী সম্পদটাকে আপনি এখানে স্পর্শ করতে পারেন? তো বিলম্বিত বিজ্ঞাপন, এটাকে কিন্তু স্পর্শ করা যায় না। সুনাম, পেটেন্ট, এগুলোকে স্পর্শ করা যায় না। তো দালান কোঠাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি, এবং এটি একটি স্থায়ী সম্পদ। তাহলে নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ? এটি হচ্ছে দালান কোঠা। এরপর প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস আন্তঃপরিবহন, এখান থেকে যদি সমাপনী মজুদ বাদ দেওয়া যায়, তাহলে আসলে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। এটা কিন্তু আর্থিক অবস্থার আর্থিক বিবরণীর একটা ছোট্ট একটা অংশ, যেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে থাকি। সেই অংশটা এখানে দেওয়া রয়েছে। এবং ৩০ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নগদান বই হলো একটি কি হবে? নগদান বই হচ্ছে, এখানে অপশন আছে জাবেদা, খতিয়ান এবং রেয়ামিল। তো আপনারা কিন্তু জানেন যে জাবেদাতে আমরা কি করি? ২ টা পক্ষকে ডেবিট এবং ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করি। নগদানের ক্ষেত্রেও কিন্তু নগদান সবসময় আমরা হচ্ছে যখন নগদান বই তৈরি করি, নগদান উপরে থাকে এবং অপোজিট সাইডটা ডেবিট না ক্রেডিট সেই হিসাব করে কিন্তু আমরা লিপিবদ্ধ করি। এবং খতিয়ানেও কিন্তু সেম কাজ করা হয়। কিন্তু রেয়ামেলটা কিন্তু সেজন্য আসলে করা হয় না। রেয়ামিলটা আমরা করে থাকি হচ্ছে হিসাবের সংক্ষিপ্তকরণের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যান্সার হবে ১ ও ২। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ২০২২-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অংশের ক্লাস। আশা করছি ক্লাসটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, এবং এই ধরনের প্রতিটি বোর্ডের কোশ্চেন সলভ থাকবে আমার এই চ্যানেলে। যদি প্রতিটি বোর্ড কোশ্চেন এভাবে সলভ আপনারা চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যদি আমার এখান থেকে কোনো ভিডিও আপলোড হয়, যাতে আপনি খুব দ্রুত ভিডিওটি পেয়ে যান। আচ্ছা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যতক্ষণ পরবর্তী ভিডিও না আসে, আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।